এক সপ্তাহ? সে তো অনেক দেরি হয়ে যাবে দাদা, একটু তাড়াতাড়ি হবে না? দেখুন, আপনারা তো জানেন যে লেখার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি না। ভালো লেখা না হলে। ঠিক আছে ঠিক আছে, দিন তাহলে। ভেবেছিলাম আপনার গল্পটা এই রবিবারই আপলোড করব, সেটা তাহলে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি ধীরে সুস্থেই লিখুন, তবে এক সপ্তাহ যেন বেশি না হয়, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। বললাম তো, চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। বলে তো দিলাম, কিন্তু আমি নিজেও সত্যিই জানি না 7 দিনের মধ্যে লেখাটা শেষ করতে পারবো কিনা। ইদানিং মাথায় কোনো প্লটই আসতে চাইছে না। যা খুশি তাই লিখে দিলেও তো হবে না। সেই গল্প যদি ইউটিউবে ভিউ দিতে না পারে, তাহলে আর কি কোনো চ্যানেল আমার লেখা গল্প নিয়ে কাজ করতে চাইবে? কিন্তু লিখবই বা কি করে? সব ভূতের গল্পই তো একই ধাঁচের। পুরনো গল্পকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে নতুন গল্পের রূপ দিয়ে চালিয়ে দেওয়া। ওইভাবে আর কতদিন চলে? নতুন প্লট না পেলে আমারও আর কলম সরছে না কিছুতেই। লেখালেখি ছাড়া জীবনে আর কিছুই তো করতে পারি না। এই কলমই আমার রুটি রুজি। আমাদের বনগা শহর ইছামতির ধারে। রোজ বিকেল বেলায় আমি এখানে এসে বসি। এটা হচ্ছে আমাদের এখানের একটা ক্যাফে। নদীর পাড়ের বিস্তর জায়গা নিয়ে এই ক্যাফেটা। চা, কফি, সেই সাথে টুকিটাকি স্ন্যাক্সও পাওয়া যায়। নদীর পাড়ে একটা ফাঁকা চেয়ারে একা বসে থাকি চুপ করে। ধোয়া ওঠা গরম কফি, নদীরই ঠান্ডা জলো হাওয়া। দিনের শেষে পাখিদের ঘরে ফিরে যাওয়া দেখতে দেখতে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। মাথায় কত নতুন গল্পের প্লট আসে এখান থেকে। সন্ধ্যার পরে এখানে ভিড় জমতে শুরু করে। বিভিন্ন রকম মানুষের ক্যাচাকেচি, খিস্তি খেউড় আর সিগারেটের ধোঁয়ায় ভরে যায় চারিদিক। তখন এ জায়গা আর কোনো লেখকের বসবার উপযোগী থাকে না। তাই আমি এখানে বিকেলের পরে আর থাকি না। কফির কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে চলে আসবার সময় আচমকা কেন জানি না আমার একটু পাশের দিকে চোখ চলে গেল। পাশের দিকে একটা শেডের নিচে চেয়ার টেবিল পাতা। সেখানে এখনো লোকজনের ভিড় হয়নি। একা একাই বসে আছে একজন। তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে। সব থেকে বড় কথা, তাকে আমার কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। কি ভেবে যেন এগিয়ে গেলাম সেই দিকে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু দেখলাম সে আমাকে লক্ষ্যই করলো না। এক দৃষ্টিতে যেন কিসের দিকে তাকিয়ে আছে। একটু বসতে পারি? লোকটার এবার যেন সম্বিত ফিরে এলো। আমার দিকে তাকিয়ে বলল, বস। বস? তার মানে আমার সন্দেহই ঠিক। এনার সাথে আমার কোনো যোগাযোগ রয়েছে। আমি মনে করতে না পারলেও ইনি আমাকে মনে রেখেছে। আমি ওর সামনের চেয়ারটায় বসতেই ও বলল, কি বলতে চাস বল। ইয়ে, মানে আপনি আমাকে চিনেছেন। আমারও আপনাকে কেমন চেনা চেনা লাগছে, সেই জন্যই এগিয়ে এসেছি। কিন্তু আমি আপনাকে ঠিক মনে করতে পারছি না। সে তো স্বাভাবিক। এই স্মৃতিশক্তির জন্যই তো তুই বারবার ক্লাসে লাস্ট হতিস আর আমি ফার্স্ট। এবার আমার মনে পড়ল, এ তো আমার সেই স্কুলের বন্ধু বিকাশ। 12 ক্লাস পর্যন্ত একসাথে পড়েছি। তারপর কলেজ বদলে গেল, সেই থেকে আর দেখা হয়নি। ওর বাড়ি এই তল্লাটেই কোথাও একটা জানতাম। কি হলো, হা করে কি ভাবছিস? কেমন আছিস তুই? আর তোর চোখ মুখের এইরকম অবস্থা কেন? ওই জন্যই তোকে দেখে চিনতে পারিনি। কত বছর পরে দেখা। তা কি করছিস এখন? ভালো নেই যে, সেটা আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারার কথা। আর এখন কিছুই করছি না। রেলে চাকরি পেয়েছিলাম, কিন্তু সেটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছিস? কেন? সে অনেক কথা, বাদ দে ওসব। তুই বল, তোর খবর কি? বিকাশ আমার কাছে বিষয়টা এড়িয়ে যেতে চাইছে, কিন্তু আমার মনে হতে থাকলো বিকাশের এইভাবে বসে থাকা, একভাবে সামনে তাকিয়ে কি যেন দেখতে থাকা, ওর এই অদ্ভুত চাহনি, সবকিছুর মধ্যে কিছু একটা ব্যাপার লুকিয়ে রয়েছে। সরকারি চাকরি মানুষ এখন মাথা খুঁটেও পায় না, সেই চাকরি বিকাশ ছেড়ে দিয়েছে কেন? রহস্যের গন্ধ পেলেই লেখক মনের যা হয় আর কি। কৌতূহলবশতই বললাম, বিকাশ, কি হয়েছে আমাকে বল, খুলে বল আমাকে সবটা। অবশ্য যদি তোর কোনো প্রবলেম না থাকে তাহলে। বলতেই তো চাই সোমনাথ, কিন্তু শোনবার লোক কোথায়? কেউ বিশ্বাস করবে না রে। তুই বিশ্বাস করবি আমার কথা? করব, তুই বল। সোমনাথ, তুই ভূতে বিশ্বাস করিস? আরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। দেখাই যাক।
যদি এখান থেকে কোনো ভালো প্লট পেয়ে যাই। কিরে, উত্তরটা দেওয়ার জন্য এত ভাবতে হচ্ছে? করি করি, বিশ্বাস করি। বেশ, তাহলে তোকে এ গল্প বলাই যায়। রেলের চাকরি নিয়ে আমি চলে গেলাম খামারগাছি রেলওয়ে স্টেশনে। প্রথম দিনেই হতাশ হলাম। এরকম নির্জন স্টেশন আমি কোনোদিনও দেখিনি। মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। খাঁ খাঁ করছে চারিদিক। Hello, Moto. স্টেশন মাস্টারের ঘরে গেলাম। তিনি আমাকে কাজকর্ম সব বুঝিয়ে দিলেন। শুনুন, কাজ এখানে তেমন বেশি কিছু না। সারাদিনে মাত্র 4টে ট্রেন দাঁড়ায়। প্যাসেঞ্জার কেউ ওঠেও না, নামেও না। কিন্তু আমাদের ডিউটি তো দিতেই হবে, বুঝেছেন? টিকিট কাটবার জন্য প্যাসেঞ্জার না এলেও আপনাকে কাউন্টারে বসে থাকতেই হবে। আপনি আপনার কোয়ার্টারে চলে যান, কাল থেকে কাজে জয়েন করবেন। আচ্ছা দাঁড়ান, আমি গোপেশকে ডাকি, ও আপনাকে আপনার কোয়ার্টারটা দেখিয়ে দেবে। গোপেশ, আয় গোপেশ। দুবার ডাকার পরেই পাশের ঘর থেকে যে বেরিয়ে এলো, তার গোপেশ নামের সার্থকতা রয়েছে। নাকের নিচে ইয়া মোটা গোফ। সে বলল, ডাকছিলেন? সবে ঘুম ঘুম ভাব আসছিল। আর ঘুমোতে হবে না, এটাকে নিয়ে গিয়ে টিকিট বাবুর কোয়ার্টারটা দেখিয়ে দে। আসুন আমার সাথে। লোকটা আমাকে নিয়ে স্টেশন চত্বরের বাইরে চলে এলো। নির্জন রাস্তা দিয়ে আমরা দুজন হাঁটতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই একটা জরাজীর্ণ কোয়ার্টারের সামনে নিয়ে এলো। এই হচ্ছে কোয়ার্টার। শুনুন, আগেই বলে দিচ্ছি, এই কোয়ার্টার অনেক দিন ধরে খালি পড়ে আছে। তাই বাইরে যেমন দেখছেন, ভেতরেও নিশ্চয়ই সেরকম অবস্থায় দেখবেন। নিজেকেই পরিষ্কার টরিষ্কার করে মানুষ করে নিতে হবে। আর খাবার দাবার নিজেও রেঁধে খেতে পারেন, অথবা পাশেই ছোট বাজার আছে, সেখানে গিয়েও খেয়ে আসতে পারেন। হরিকাকার হোটেলে 3 বেলা মাছের ঝোল পাওয়া যায়। সে ঝোলে মাছ ভেসে বেড়ায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এ চত্বরে ওই হরিকাকা ছাড়া আর কোনো খাওয়ার হোটেল নেই। কেন? এখানকার অবস্থা এরকম কেন? তার দুটো কারণ আছে। 1 নম্বর কারণ হলো, এই জায়গাটা পুরোটাই জঙ্গল ছিল। জঙ্গল কেটে লোকবসতি তৈরি হয়েছে আজ বছর 10। আর লোকবসতি হওয়ার পর সরকার থেকে এই স্টেশনটা করে দিয়েছে। তাও এই বছর 3 হবে সবে মাত্র। আর 2 নম্বর কারণ, এই অঞ্চলে এক অদ্ভুত ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? আত্মহত্যা করে মারা যায় দাদা। তার কি কারণ, কিসের দুঃখে তারা আত্মহত্যা করে, তা কেবলমাত্র সেই মৃত মানুষগুলোই বলতে পারবে। তাছাড়া আর কেউ জানে না। সেজন্যই দিনে দিনে এই এলাকাটা আরো ফাঁকা হতে শুরু করেছে। জায়গাটা যেমন জঙ্গল ছিল তেমনই জঙ্গল হয়ে যাবে হয়তো আবার। একটু বুঝে শুনে থাকবেন। কপাল খারাপ তাই এই খামারগাছিতে পোস্টিং পড়েছে আপনার। ঘর খোলাই আছে, আপনি চলে যান, আমি এগোই। লোকটা আর কিছুই না বলে হন হন করে সেখান থেকে চলে গেল। অদ্ভুত তো। সাথে কিছু খাবার ছিল, তাই খেয়ে দুপুরটা কাটিয়ে দিলাম। রাতের বেলা ছোট বাজারে হরিকাকার হোটেলে খেয়ে এলাম। রান্নাবান্না একেবারে খারাপ করে না, বেশ ঘরোয়া রান্নার মতোই। তাই ভাবলাম রান্নাবান্নার ঝামেলায় না জড়িয়ে আপাতত সেখান থেকেই খাবো দুবেলা। রাত কত হবে জানি না। নতুন জায়গায় প্রথম প্রথম ঘুমোতে একটু সমস্যা হয়। সেই অবস্থায় শুনতে পেলাম বাইরে নূপুরের শব্দ। নূপুর পায়ে কেউ যেন হেঁটে এই দিকেই আসছে। ছমছম করে নূপুর বেজেই চলেছে। দেওয়ালে একটা ঘড়ি বন্ধ হয়ে পড়েছিল। আজই বিকেলে সেটায় ব্যাটারি লাগিয়ে চালু করেছি। তাতে দেখলাম রাত 12:30 বাজে। এত রাতে কে হাঁটছে নূপুর পরে? খেয়াল করলাম শব্দটা আমার ঘরের দরজার বাইরে এসে থমকে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমার একটু কৌতূহল হলো, কে এসে দাঁড়িয়েছে আমার দরজার বাইরে।
উঠে গিয়ে দেখব কি একবার? দেখি বরং। দরজা খুলে বাইরে এসে দেখলাম, কই কেউ নেই তো বাইরে। শুধু এক ঝটকা ঠান্ডা হাওয়া এসে শরীরে একটা শীতল শিহরণ ধরিয়ে দিয়ে গেল। তাহলে কি ভুল শুনলাম? ট্রেন আসতে এখনো 2 ঘন্টা বাকি। মুশকিলটা হলো এখানে নেটওয়ার্কও ভালো কাজ করে না। সময় কাটানোর জন্য একটা কথা বলার লোক পর্যন্ত নেই। স্টেশন মাস্টার গম্ভীর প্রকৃতির মানুষ, আর গোপেশ গোপে তেল লাগিয়ে সারাদিন ঘুমোয়। আর বাদবাকি 2-1 রেলকর্মী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করে দেখেছি, আমার পোষায়নি। তাই কি আর করি, ফাঁকা প্ল্যাটফর্মে এসে চুপ করে বসে থাকি। কোনো প্যাসেঞ্জার টিকিট কাটতে আসবে না জেনেও সেই কাউন্টার খুলে বসবার জন্য ঠায় বসে থাকতে হয়। অবশ্য বসে না থেকেই এবার কি করব, কোয়ার্টারে ফিরে গিয়ে তো খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়তে হবে। জীবনটা বড্ড বৈচিত্র্যহীন হয়ে পড়ল। প্ল্যাটফর্মে একা একা বসে এইসবই ভাবছিলাম। ডিউটি শেষ করে কোয়ার্টারে ফিরছিলাম। রাত 10:45 মতো হবে। রাস্তাঘাট ফাঁকা। হঠাৎ যেন শুনতে পেলাম ছমছম শব্দে নূপুর বাজছে কোথাও। আমি আরো ভালো করে শোনবার চেষ্টা করতে থাকলাম। না, একটুও আমার মনের ভুল নয়, সত্যিই তো নূপুরের শব্দ শুনছি। সেই আওয়াজ যেন দূর থেকে এই দিকেই এগিয়ে আসছে ক্রমশ। আমি পিছন ঘুরলাম, দেখতে পেলাম একটা মেয়ে আমার পিছনে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত আমি তার দিকে আর সে আমার দিকে তাকিয়ে থাকলো। সেই নির্বাক দৃষ্টি বিনিময়ের পর সে হাতের ইশারায় আমাকে ডাকলো। কি ছিল সেই ইশারায় আমি জানি না। আমি বশীভূত পুতুলের মতো তার দিকে হেঁটে গেলাম। সেও পিছন ঘুরে হেঁটে চলল। সিয়া, এটাতে কুনালের হেল্প নিয়ে নাও। ও গড, কাঁদুনে কুনাল। আস্ক হিম নাইসলি ইয়ার। সাধারণ মুহূর্তগুলোকে ফাটাফাটি ইনভাইটসে পাল্টে ফেলুন। ক্যানভা, মন থেকে ডিজাইন পর্যন্ত। হাঁটতে হাঁটতে কত দূরে চলে গেলাম। লোকালয়ের পথ ছেড়ে এইবার আমরা নেমে এলাম জঙ্গলের পথে। হাঁটতে হাঁটতে দেখলাম সেই স্ত্রীমূর্তি জঙ্গলের ভেতর একটা পোড়ো বাড়িতে ঢুকে গেল। আমিও তার পেছন পেছন ঢুকে গেলাম সেই পোড়ো বাড়ির ভেতর। কি করছি, কেন করছি, সেই সব বোধ আমার বিলুপ্ত হয়ে গিয়েছে তখন। আমার মাথায় তখন খেলা করছে একটাই চিন্তা, এই পরমা সুন্দরীকে আমার ছুঁয়ে দেখতেই হবে। সে যেখানে ডেকে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সে ঘরের ভেতর সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। উন্মুক্ত ছাদ, তার কার্নিশ বরাবর হেঁটে গিয়ে সে লাফিয়ে পড়ল ছাদের ওপর থেকে। আমি এবার কি ভাবব? আমিও তার দেখানো পথে অনুসরণ করলাম। সোজা পা বাড়িয়ে দিলাম শূন্যে। তারপর গত জন্মে পুণ্য করেছিলাম হয়তো, তাই মরলাম না। কিভাবে যে বেঁচে গেলাম জানি না। পরদিন সকালে রেলওয়ে হসপিটালের বেডে ঘুম ভেঙেছিল। বুকে প্রচণ্ড আঘাত লেগেছিল। আমি সেদিনই বুঝে গেলাম এই জায়গায় থাকলে সে আবার আসবে, আমাকে মরতেই হবে। তাই সেই দিনই বদলির জন্য আবেদন করলাম। নতুন চাকরি, তাই আবেদন মঞ্জুর করল না সরকার। তাই অগত্যা চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম।
কিন্তু তাতেও মুক্তি পেলাম কোথায়? সেই অশরীরই আমার পিছু নিল। সে এখানেও চলে এসেছে, এমনকি সে এখানেই আছে। এখানে? কোথায়? একবার পেছনে তাকিয়ে দেখ। উঠে দাঁড়িয়ে পেছনে তাকিয়েই দেখলাম একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, ঠিক আমাদের পেছনে মাত্র কয়েক হাত দূরে। আমি তাকানো মাত্রই সেটা গায়েব হয়ে গেল। ও আমাকে ছাড়বে না সোমনাথ, ও আমাকে মেরে তবেই ক্ষান্ত হবে। আমি চলি আজ, আর দেখা হবে কিনা জানি না। বিকাশ চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম একরাশ বিস্ময় বোধ নিয়ে। কে? দরজাটা খোলো, আমি একা বাইরে দাঁড়িয়ে আছি। দরজাটা খোলো। দাঁড়াও, এবার দাঁড়াও। আর কত দূর নিয়ে যাবে? এই তো এক্ষুনি ট্রেন এসে যাবে, তারপর তোমার মুক্তি। তারপর থেকে তুমি আর আমি একসাথেই থাকবো অনন্তকাল। বেশ, তুমি যা চাইবে তাই হবে। এ কি সোমনাথ, তুই? আর একটু হলেই তো ভোগে চলে যাচ্ছিলি। আমাদের পৌঁছাতে আর একটু দেরি হলে। তুই কি করে জানলি আমি এখানে? তোর কথা আমি বিশ্বাস করেছিলাম। সব হিসেব মিলিয়ে এই এমনটাই আশঙ্কা করেছিলাম। তাই রাতের বেলায় একজনকে নিয়ে তোর বাড়ির দিকে রওনা দিই। বাড়ি পর্যন্ত যেতে হয়নি, দেখলাম রাস্তা দিয়ে তুই একা একা পাগলের মতো হেঁটে যাচ্ছিস। তোকে ফলো করি এখানে চলে এলাম। তোর সাথে আর কে এসেছে? ওই দিকে তাকিয়ে দেখ। বিশু ঠাকুর, উনি এসেছেন আমাকে বাঁচাতে। এ আমার কি সৌভাগ্য। চল শিগগির। কি হলো, বলবি না? কেন এর পেছনে পড়েছিস? বলছি, আমার নাম বর্ণালী। খামারগাছি স্টেশনের পাশে আমার বাড়ি। টিকিট বাবু আমাকে ঠকিয়েছে, আমাকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গেল। আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিলাম, কিন্তু মুক্তি পেলাম না। আজও প্রতিশোধের নেশায় আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। ওই স্টেশনে টিকিট বাবু হয়ে যেই আসুক, আমি তাদের সবার ভেতরেই সেই বিশ্বাসঘাতকের ছায়াটা দেখতে পাই। তাই আমি সবাইকে শেষ করে দেব, সবাইকে। আমি তোর মুক্তি দেবার ব্যবস্থা করছি, দাঁড়া। ওম নীলাঞ্জন জয় প্রখং রবি শনু মহাগ্রহম। বিশু ঠাকুর কি যেন মন্ত্র পড়তে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সেই অশরীরী। আর কোনো ভয় নেই, ও আর আসবে না। মা তারা ওকে মুক্তি দিয়েছে। সবই আপনার দয়া ঠাকুর মশাই, আপনি না থাকলে। আমি কেউ না রে পাগল, আমি কিছুই করিনি। যা করার সব করে আমার তারা মা, সবই তার ইচ্ছে। জয় তারা, তারা তারা তারা।